পৃথিবীর ইতিহাসে এমন দুই ভাইয়ের গল্প কি শুনেছেন যাদের ঝগড়া শুধুমাত্র তাদের পরিবারেই সীমাবদ্ধ থাকেননি, বরং এ ঝগড়া ভাগ করে দিয়েছিল আস্ত একটা শহরকে? ইতিহাসের সেরা দুটো জুতোর ব্র্যান্ড অ্যাডিডাস ও পুমা তৈরি হওয়ার পিছনে রয়েছে ঠিক এরকমই এক বিবাদের গল্প, যা শুনলে আপনি সত্যি অবাক হয়ে যাবেন। জার্মানির ছোট্ট এক শহরে জন্ম নেয় এক ছেলে, যার স্বপ্ন তার বানানো জুতোগুলো পরে বিশ্বের নামিদামি খেলোয়াড়রা মাঠে খেলে বেড়াবেন, আর তার জুতোর নাম ছড়িয়ে যাবে দেশ থেকে সারা বিশ্বে। এই স্বপ্ন পূরণের জন্য ছেলেটি তার এক ভাইকে সাথে নিয়ে দাঁড় করায় একটি জুতোর কোম্পানি। কিন্তু তাতে আসে নানা রকমের বাধা বিপত্তি। বিশ্বযুদ্ধ চলে আসে এবং যুদ্ধের বিশাল সংখ্যক সেনাদের জন্য তাদের জুতো বানানোর কাজ দেয়া হয়। তবে কিছুদিন যেতে না যেতেই কোনো এক কারণে এই কোম্পানিটিকে বন্ধ করে দেয়া হয়। আর এই সব ঘটনায় এই দুই ভাইয়ের মধ্যে বিরোধ ও চরম শত্রুতা চলে আসে ও তারা একে অপরকে ঘৃণা করতে শুরু করে। ফলে এক পর্যায়ে দুই ভাই চরম শত্রু হয়ে কোম্পানিটি দুই ভাগে ভাগ হয়ে যায়। এক ভাগ কোম্পানি হয় অ্যাডিডাস, আরেক ভাগ হয় পুমা। এই পুরো সত্য ঘটনাটাই আজ আপনাদের বলবো অ্যাডিডাস ভার্সেস পুমা দ্য ব্রাদার্স ফিল্ম এই অসাধারণ মুভিটির মাধ্যমে। হাই গাইস, দিস ইজ আফনান ফ্রম আফনান কটেজ। সময়টা তখন 1954 সাল। সুইজারল্যান্ডের বার্ন শহরে ফুটবল বিশ্বকাপের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। পুরো পৃথিবীর নজর এ বিশ্বকাপের দুই প্রতিদ্বন্দ্বী দলের ফাইনাল খেলা দেখার জন্য। ফাইনালে মুখোমুখি হয়েছে হাঙ্গেরি এবং জার্মান ফুটবল দল। তবে জার্মান দল এ সময় অনেকটা দুশ্চিন্তায় ছিল, কারণ হাঙ্গেরি দল তখন এতটাই শক্তিশালী যে গত 4 বছরে টানা 31টি ম্যাচে তাদের কেউই হারাতে পারেননি। তবে খেলা শুরুর ঠিক আগ মুহূর্তে হঠাৎ আকাশ অন্ধকার হয়ে প্রচণ্ড বৃষ্টি নামে। একদিকে যখন হাঙ্গেরি দল বৃষ্টি ও কাদা দেখে চিন্তায় পড়ে যায়, অন্যদিকে ড্রেসিং রুমে থাকা জার্মান দলের কোচ ও প্লেয়াররা বৃষ্টির খবর পেয়ে ভীষণ খুশি হন, কারণ বৃষ্টি তাদের খেলা জেতায় একটি সুবিধা করে দিয়েছে। প্লেয়ারদের কাছে আসেন জার্মান দলকে জুতো সাপ্লাই দেয়া এক কোম্পানির মালিক অ্যাডলফ ডেসলার নামক এক ব্যক্তি। তিনি খুব করে চাচ্ছিলেন এরকম সজোরে বৃষ্টি নামুক, এতে তাদের জার্মান দলের জেতা অনেকটা সহজ হবে। এখন এই বৃষ্টির কর্দমাক্ত মাঠে ভালো করে খেলার জন্য এই ব্যক্তি তার কোম্পানির তৈরি এক বিশেষ ধরনের জুতো ফিটিং করে খেলোয়াড়দের পরতে দিয়ে দেন। এরপর এই জুতোগুলো পরেই জার্মান দল 1954 সালের ফুটবল বিশ্বকাপ খেলতে নামে, আর অ্যাডলফ ডেসলার এক বুক আশা নিয়ে তার দলের দিকে তাকিয়ে থাকেন। হয়তো তার জুতো পরেই জার্মান দল এই বিশ্বকাপ জিতে যাবে এবং তার সাথে তার জুতোর নামও ছড়িয়ে পড়বে বিশ্বব্যাপী। তবে একটি কোম্পানির জুতো জাতীয় ফুটবলারদের পায়ে ব্যবহার হচ্ছে, এটা চারটিখানি কথা নয়। অ্যাডলফ যে কি পরিমাণ কষ্ট ত্যাগ স্বীকার করে তার এই জুতোর কোম্পানি দাঁড় করিয়েছে, এটা জানতে হলে বিগত 30 বছরের ইতিহাস বা ঘটনা শুনতে হবে। 1924 সালের জার্মানির হার্টসোগেন আউরাখ নামের এক ছোট্ট শহর। এই শহরে রুডল্ফ ডেসলার এবং অ্যাডলফ ডেসলার নামে দুই ভাই থাকত। ছোট ভাই হলো অ্যাডলফ। সে একটু চাপা স্বভাবের এবং ইন্ট্রোভার্ট, তবে সে খুব ভালো জুতো তৈরি করতে পারত। তার এই জুতো বানানো নিয়ে তার একটি বড় স্বপ্নও ছিল যে একদিন পৃথিবীর নামিদামি সব খেলোয়াড়রা তার তৈরি জুতো পরেই মাঠে খেলতে নামবে। আর এই স্বপ্ন থেকেই সে সারাদিন নিজের ছোট্ট গোডাউনে বসে নতুন নতুন সব ডিজাইনের জুতো বানানোর চেষ্টা করত। কিন্তু জুতো সে ভালো বানাতে পারলেও তার এই জুতোগুলোকে সে মানুষের কাছে বিক্রি করতে পারত না, কারণ সে ছিল ইন্ট্রোভার্ট আর সে জানে না মার্কেটিং কিভাবে করতে হয়, কিভাবে চটকদার কথা বলে ক্রেতাদের নজর কাটতে হয়। এটা তার সমস্যা। অন্যদিকে তার বড় ভাই রুডল্ফ ছিল এই দিক থেকে একদমই বিপরীত স্বভাবের। সে চঞ্চল, গুছিয়ে কথা বলতে পারে ও মানুষ পটাতে পটু। পাশাপাশি সে একটি বেল্ট প্রস্তুতকারী কোম্পানিতে সেলস ম্যানেজারের পদে চাকরিও করত। তার জীবন সে খুব সুন্দরভাবেই গুছিয়ে নিয়েছে, এমনকি সে নিজের টাকায় একটি গাড়িও কিনে ফেলেছিল। কিন্তু হঠাৎ একদিন কোম্পানির উপরমহলের কিছু আদেশ অমান্য করার জন্য তাকে তার চাকরি থেকে বের করে দেয়া হয়। পরে বেকার হয়ে আর কোনো উপায় না দেখে সে ঠিক করে সে তার ছোট ভাইকে সাথে নিয়ে একটি জুতোর ফ্যাক্টরি খুলবে। সে অ্যাডলফকে বলে, এখন থেকে আমরা একসাথে কাজ করব। তুমি শুধু তোমার সেরা জুতোগুলো বানিয়ে যাবে, আর সেগুলোকে মানুষের কাছে বিক্রি করার দায়িত্ব আমার। আমি মানুষকে জুতোর মর্ম বোঝাতে চাই। বড় ভাই রুডল্ফের এই প্রস্তাবে অ্যাডলফও রাজি হয়। আর এখানেই দুই ভাইয়ের একতাবদ্ধ পরিকল্পনায় শুরু হয় একটি জুতোর কোম্পানির যাত্রা, যার নাম ডেসলার ব্রাদার্স স্পোর্ট শু ফ্যাক্টরি।
এদিকে এই কোম্পানির জন্য মেশিন কেনা ও প্রচারণার জন্য বেশ কিছু টাকা বিনিয়োগের দরকার ছিল, কিন্তু তাদের কাছে তেমন কোনো টাকাই ছিল না এ সময়। তাই তারা দুই ভাই মিলে ব্যাংকে লোন নেয়ার জন্য যায়। কিন্তু ব্যাংক কর্মকর্তা জুতোর ব্যাপারে আগ্রহী ছিল না, কারণ এ সময় এক এক করে বিভিন্ন জুতো কোম্পানি লসের শিকার হয়ে বন্ধ হয়ে যাচ্ছে। পাশাপাশি কর্মকর্তা যখন ওদের জুতোগুলো দেখে তখন এগুলোর কোয়ালিটিও তার কাছে তেমন ভালো মনে হয় না, যার ফলে তিনি ব্যাংক থেকে লোন দিতে মানা করে দেন। লোন না পেয়ে রুডলফরা বেশ রেগে যায়, কিন্তু তারা হাল ছাড়েন না। পরে তারা তাদের জমানো অল্প কিছু টাকা দিয়েই ছোট পরিসরে মেশিন দিয়ে জুতো তৈরির কাজ শুরু করে, নিজেদের মতো করে ব্যবসাটা শুরু করে। এরপর থেকে অ্যাডলফ দিনরাত নিজের গোডাউনে বসে নতুন নতুন সব ডিজাইনের জুতো বানানোর কাজ করে থাকত। আর সেই জুতোগুলো নিয়ে রুডলফ শহরের বিভিন্ন স্পোর্টস একাডেমি আর ক্লাবে চলে যায়, যেখানে বিভিন্ন পর্যায়ের খেলোয়াড়রা প্র্যাকটিস করার জন্য আসতেন। রুডলফ যেহেতু কথা বলতে খুব ভালো জানত, তাই সে খুব সহজেই খেলোয়াড়দের বুঝিয়ে ফেলে যে এই জুতোগুলো তাদের খেলার ক্ষেত্রে কতটা উপকারী হবে, এবং এগুলো বিশেষ করে খেলতে গিয়ে পায়ে গ্রিপ দেয়, দৌড়ঝাঁপে ভালো করার জন্য বিশেষভাবে বানানো। পরে খেলোয়াড়রা যখন এই জুতোগুলো পরে প্র্যাকটিস শুরু করে তখন তারা বেশ ভালো ফলাফল পায় এবং বেশ পছন্দ করতে শুরু করে। তাই খুব অল্প সময়ের মধ্যেই রুডলফ তাদের অনেকখানি জুতো এসব খেলোয়াড় ও কোচদের কাছে বিক্রি করতে সক্ষম হয়। আর এই জুতোগুলো এত খেলোয়াড়দের পছন্দের তালিকায় স্থান পাওয়াতে শহরের সব বড় বড় স্পোর্টস ক্লাবের কোচদের সাথে রুডলফের বেশ ভালো সুসম্পর্ক গড়ে ওঠে। ফলে এসব জায়গা থেকেই পরবর্তীতে রুডলফরা নিয়মিত জুতোর অর্ডার পেতে থাকে এবং তাদের ব্যবসাটা ধীরে ধীরে বড় হচ্ছিল। শহর ও শহরের বাইরে এই দুই ভাই পরিচিতি পায় ক্রীড়াবিদদের জন্য তৈরি বিশেষ মানসম্মত জুতোর কারিগর হিসেবে। এদিকে এই সময়ের মধ্যেই ফ্রিডাল নামের এক মেয়ের সাথে রুডলফের সাক্ষাৎ হয় এবং রুডলফ দেখামাত্র তাকে পছন্দ করে। পরিচয়ের অল্প কিছুদিনের মধ্যেই মেলামেশা থেকে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক তৈরি হয় এবং তার কিছু পরেই তারা দেরি না করে দ্রুত সময়ের মধ্যেই বিয়েটা সেরে ফেলে। এদিকে তাদের জুতোর নাম ডাক চারদিকে ছড়িয়ে পড়ায় ব্যবসার অবস্থা বেশ ভালো যাচ্ছে এবং কোম্পানিকে তারা বড় করে তাতে বেশ সংখ্যক শ্রমিকদের চাকুরিও দিয়েছে, যাদের সাথে নিয়ে তারা নিয়মিত জুতা তৈরি ও বিক্রির কাজ করে যাচ্ছে। তবে কোম্পানির এই একটু বড় হওয়ার পর থেকেই তাদের দুই ভাইয়ের চিন্তার তফাৎটাও সবার সামনে আসতে শুরু করে। রুডলফ শহরের নানা ক্লাবের কোচদের সাথে সুসম্পর্ক তৈরি করে তাদের থেকে বেশ ভালো মাত্রার জুতোর অর্ডার আনছিল। এতে করে তাদের অল্প সময়ের মধ্যেই বেশি জুতো বানানোর একটা চাপ তৈরি হয়। তখন দ্রুত এতগুলো জুতো প্রস্তুত ও সরবরাহ করতে গিয়ে তাদের জুতোর গুণগত মান বেশ খারাপ হতে শুরু করে। এই ঘটনায় অ্যাডলফ খুবই রেগে যায়, কেননা অ্যাডলফ সবসময়ই চেত তার প্রতিটি জুতো যেন একদম পারফেক্ট হবে, এতে সময় বেশি লাগলে লাগুক। কিন্তু অন্যদিকে রুডলফ ছিল আলাদা, সে চায় অল্প সময়ে অনেক বেশি জুতো বানিয়ে দ্রুত অনেক টাকা ইনকাম করতে। এতে জুতোগুলোকে যে খুব পারফেক্ট হতে হবে এমনটা তার দরকার নেই, অর্থাৎ সে ব্যবসায় লাভের দিকটা সবার আগে রেখেই ব্যবসা করতে চায়। আর এই জায়গাটাতেই দুই ভাইয়ের মধ্যে ঝামেলা হতো মাঝে মধ্যে, যেখানে অ্যাডলফ কোয়ালিটিকে ভালো রাখতে গিয়ে বেশি সময় লাগাতে চায়, কিন্তু রুডলফ চায় অল্প সময়ে মধ্যম মানের হলেও জুতো বেশি বানাবে ও বেশি বিক্রয় করবে। ঠিক এই মতবিরোধের সময়ই অ্যাডলফের জীবনে আসে ক্যাথি নামের এক মেয়ে, যার সাক্ষাতে অ্যাডলফ তাকে পছন্দ করে। অ্যাডলফ এবং ক্যাথি পরে একে অপরের সাথে সময় কাটাতে গিয়ে প্রেমে পড়ে যায় এবং পরে তারাও বিয়ে করে নেয়। এভাবে ধীরে ধীরে ড্যাজলার পরিবার বড় হয়ে যায়, যেখানে দুই ভাইয়ের স্ত্রীরাও এখন তাদের পরিবারের অংশ হয়ে গিয়েছেন। সবাই মিলেমিশে একই বাড়িতে থাকতে শুরু করে। পাশাপাশি ওদের জুতোর কোম্পানিটাও দিন দিন অনেক বেশি জুতা উৎপাদন ও বিক্রি করছে, ফলে চারদিকে অনেক সুনাম ছড়িয়ে যায় এবং কোম্পানিটা আগের থেকে এখন অনেক বড় হয়েছে। কিন্তু এভাবে কিছু বছর চলার পরই শুরু হয়ে যায় দ্বিতীয় বিশ্বযুদ্ধ। তখন পুরো পৃথিবী জুড়ে চলছে হিটলারের অত্যাচার। হিটলার তার নাৎসি বাহিনীর সৈন্যদের দিয়ে মানুষের উপর বিভিন্নভাবে নির্যাতন করতে থাকে। জার্মানিতে এর প্রকট ছিল আরও বেশি। এ সময় জার্মানির যে সকল মানুষরা বেকার অথবা যারা চাকরি হারিয়ে বাসায় বসে আছে, সেই সকল নিরীহ ও সাধারণ মানুষদের হিটলারের সৈন্যরা জোর করে ধরে ধরে যুদ্ধে পাঠাতে শুরু করে।
সারা পৃথিবী জুড়ে যখন এভাবে হিটলার রাজত্ব বা শাসন কায়েম করতে যাচ্ছে, নিরীহ মানুষদের অত্যাচার করা হচ্ছে, যুদ্ধের এই কঠিন সময়েও তখন অনেক ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেলেও রুডলফদের জুতো কোম্পানি আরও উন্নতি করতে শুরু করে তখন। এর পেছনে বড় কারণ ছিল রুডলফের বিশেষ কৌশল। সে নাৎসি বাহিনীর এক হাই প্রোফাইল অফিসারের সাথে বন্ধুত্ব করে নেয়, আর এই সম্পর্কের সুযোগ নিয়ে সে নাৎসি বাহিনীর জন্য হাজার হাজার জুতো তৈরির এক বিশাল কন্ট্রাক্ট নিয়ে আসে তাদের নিজেদের কোম্পানির জন্য। এতে এত বেশি সংখ্যক জুতো বানাতে গিয়ে তাদের ফ্যাক্টরিতে কাজের চাপ হঠাৎই অনেক বেড়ে যায়। আর তখন সাহায্যের জন্য অ্যাডলফের স্ত্রী ক্যাথিও তাদের কোম্পানিতে যুক্ত হয়ে ব্যবসায় সময় দিতে শুরু করে। ক্যাথি কোম্পানিতে যোগদানের প্রথম দিনেই এক ব্যাংকের ম্যানেজারের সাথে সুন্দরভাবে কথা বলে তাদের কোম্পানির জন্য একটা বড় টাকার লোন অ্যাপ্রুভ করিয়ে নেয়। এই ঘটনায় বাড়ির সবাই খুবই খুশি হয় আর ক্যাথির অনেক প্রশংসা করে, কারণ তারা কখনো ভাবতে পারেনি শেষ পর্যন্ত ক্যাথি তাদের জন্য এত বড় একটা লোন এনে দিতে পারবে। কিন্তু সবাই খুশি হলেও ক্যাথিকে নিয়ে এত মাতামাতি রুডলফের স্ত্রী ফ্রিডালের একদমই পছন্দ হয় না। পাশাপাশি ক্যাথি তার ভাসুর রুডলফের সাথে প্রয়োজনের তুলনায় একটু বেশি মেলামেশা করলে সবকিছু মিলে ক্যাথির উপর ফ্রিডালের হিংসে শুরু হয়। এই ছোট ছোট বিষয়গুলো থেকে দুই ভাইয়ের দুই স্ত্রীর মধ্যে হিংসুটে মনোভাব ও মানসিক দূরত্ব তৈরি হয়। লোনের টাকা পাওয়ার পর তারা তাদের ফ্যাক্টরিকে আরও আধুনিক করার জন্য অনেকগুলো নামি দামি মেশিন কিনে আনে। এই নতুন মেশিনগুলোর সাহায্যে তাদের কাজ সহজ হয় ও উৎপাদন বাড়ে। এতে তাদের দ্বারা এখন বছরে প্রায় 2 লক্ষ জুতো তৈরি করা সম্ভব। নতুন এই মেশিনগুলো কেনার পর তারা তাদের ফ্যাক্টরিকে নতুন করে উদ্বোধন করার জন্য তারা সেই হাই প্রোফাইল নাৎসি অফিসারকে আমন্ত্রণ জানায়, যে অফিসারের মাধ্যমেই তারা সেনাবাহিনীর জন্য বেশ বড় সংখ্যার জুতোর অর্ডার নিতে পারছিল। এই সময়টা ছিল যেমন তাদের ব্যবসার জন্য দারুণ সাফল্যের, তেমনি তলে তলে পারিবারিক অশান্তির বড় আকার ধারণ করে ঠিক এই সময়টাতেই। কোম্পানির উদ্বোধনের কিছু সময় পর একদিন ক্যাথি তার স্বামী অ্যাডলফকে জানায় যে সে মা হতে চলেছে, যা শুনে অ্যাডলফ অনেক খুশি হয়, কিন্তু বাকি কেউ এই খবরে তেমন খুশি হয় না। বিশেষ করে ফ্রিডাল এই খবরে কোনোরকম আনন্দিত হয়নি। একে তো ক্যাথির পরিবারে প্রভাব বাড়ছে ও কোম্পানির কাজে তার সুনাম বাড়ছে, পাশাপাশি ফ্রিডাল একদিন দেখে যে ক্যাথি তার ভাসুর অর্থাৎ ফ্রিডালের স্বামী রুডলফের সাথে গোপনে খুনসুটি করছে বা গল্প করছে। এতে তার কাছে রুডলফ ও ক্যাথির মধ্যকার সম্পর্ককে পরকীয়া হিসাবে সন্দেহ হতে শুরু হয়। এইসব ব্যাপারগুলো সে সহ্য করতে না পেরে সে রুডলফের মধ্যে ছোট ভাই অ্যাডলফের প্রতি হিংসা ঢুকিয়ে দেয় ও ক্যাথির প্রতিও দূরত্ব তৈরি করে। সে রুডলফকে বলে রুডলফ তার বুদ্ধি ও দক্ষতা দিয়ে হিটলারের বাহিনী ও নানা ক্লাবের কোচদের সাথে সম্পর্ক তৈরি করে এত বেশি পরিমাণ জুতো বিক্রির অর্ডার এনে দিতে পারছে, সফল মার্কেটিং করে তাদের কোম্পানিকে এত বড় পর্যায়ে নিয়ে যাচ্ছে। কিন্তু চারদিকে এই সফলতা ও জুতোর কোয়ালিটির জন্য অ্যাডলফকেই সবথেকে বেশি সুনাম দেয়া হয়, এবং অ্যাডলফ নিজেও কখনো রুডলফের এই অর্জনকে কারো সামনে তুলে ধরেন না, যার ফলে মনে হয় কোম্পানিটি অ্যাডলফেরই কোম্পানি বা সে বড় অংশীদার। ফ্রিডাল বলে এভাবে চলতে থাকলে একদিন অ্যাডলফ ও তার স্ত্রী ক্যাথি তাদের কোম্পানিটিকে পুরোপুরি তাদেরই করে নিয়ে ফেলবে, রুডলফদের হাতে তখন কিছুই থাকবেন না। কথাগুলোকে রুডলফ খুব বেশি পাত্তা না দিলেও সেগুলো তাকে ভাবাতে শুরু করেছিল, যার ফলে সে কোম্পানির সকল ব্যাপারে ক্যাথির নাক গলানোকে আর পছন্দ করেন না, এবং পরে সে তার সাথে বাজে আচরণও করে, যেটা আবার অ্যাডলফের দেখে খুবই বাজে লাগে, এবং পরে সে তার ভাই রুডলফকে তার স্ত্রীর সাথে এমন আচরণ না করতে সতর্ক করে দেয়। মূলত এভাবেই ভাইয়ে ভাইয়ে মনোমালিন্য বৃদ্ধি পেতে শুরু হয়। এই ঘটনার কিছুদিন পর 1936 সালে জার্মান অলিম্পিক শুরুর সময় হয়ে যায়। রুডলফ অ্যাডলফকে জানায় যে তাদের এখন কিছু ভালো ভালো খেলোয়াড়দেরকে তাদের জুতোর প্রচারণার জন্য স্পন্সরশিপ দিতে হবে, কারণ এই অ্যাথলেটরা যখন তাদের জুতো পরে ভালো পারফর্ম করবে তখন বিশ্বজুড়ে অ্যাথলেটদের পাশাপাশি তাদের জুতোর নামও ছড়িয়ে পড়বে। রুডলফ বেশ কিছু নামী খেলোয়াড়ের ছবি দেখায়, কিন্তু অ্যাডলফের একমাত্র পছন্দ ছিল দৌড়বিদ জেসি ওয়েন্স। জেসি ছিল সে সময়কার পৃথিবীর সবথেকে সেরা দৌড়বিদ। অনেকটা আজকের ক্রিশ্চিয়ানো রোনালদো বা মেসির যেরকম জনপ্রিয়তা, জেসি ওয়েন্স ছিল সে সময়কার সব দিক থেকে ওরকম। তবে সমস্যা ছিল তার গায়ের রং, সে ছিল কালো অর্থাৎ কৃষ্ণাঙ্গ, আর সেই সময় হিটলারের জার্মানিতে কালো মানুষদের খুবই নিচু চোখে দেখা হতো। তাই রুডলফ পরিষ্কার করে বলে দেয় যে কোনো কৃষ্ণাঙ্গকে তারা স্পন্সর করতে পারবেন না, এতে নাৎসিরা রেগে যাবেন আর ওদের বদনাম হবে।
কারণ হিটলারের কাছে সর্বকালের সেরা ছিল সাদারাই, আর কালোদের মানুষই মনে করতেন না, বিশেষ করে হিটলার বাহিনী। কিন্তু অ্যাডলফ এসব সাদা কালোর ভেদাভেদ বিশ্বাস করেন না। সে মনে করে জেসি ওয়েন্স একজন দারুণ খেলোয়াড় এবং সে জেসিকেই বেছে নেয়। পরে কারো কথা না শুনেই অ্যাডলফ গোপনে জেসির সাথে দেখা করতে চলে যায়। জেসি ওয়েন্স আমেরিকার পক্ষ থেকে অলিম্পিকে খেলতে এসেছিল। অ্যাডলফ নিজের তৈরি একজোড়া জুতো জেসিকে দিয়ে জানায় এটা শুধু সে জেসির জন্যই বিশেষভাবে বানিয়েছে। জেসিরও জুতো জোড়া খুবই পছন্দ হয়, কারণ এটা ছিল অনেকটা হালকা এবং সে একবার দৌড়েই বুঝতে পারে এটা তাকে ভালো গ্রিপ এবং ক্ষিপ্রতা দিচ্ছে। এরপর অলিম্পিক শুরু হলে জেসি ওয়েন্স অ্যাডলফের দেয়া এই জুতো জোড়া পরেই অংশ নেয় এবং দৌড়ে গোল্ড মেডেল জিতে নেয়। মুহূর্তের মধ্যেই খবর সারা বিশ্ব জুড়ে ছড়িয়ে পড়ে। হিটলারের নাৎসি পার্টিও কিছুদিনের মধ্যেই খবরটা জেনে যায়। একজন কালো মানুষের দৌড়ে গোল্ড জেতা তারা মেনে নিতে পারছিলেন না। পাশাপাশি জেসি অ্যাডলফদের বানানো জুতো পরে এই মেডেলটা পেয়েছে, এটাতে নাৎসিরা এই দুই ভাইয়ের প্রতি প্রচণ্ড রেগে যান। ফলে তারা অ্যাডলফ আর রুডলফকে একটি চিঠি পাঠিয়ে ওদের কোম্পানি বন্ধ করার নির্দেশ দিয়ে দেন। এখন নিজেদের এত বছরের স্বপ্নের ফল সে জুতোর কোম্পানি বাঁচাতে দুই ভাই কোনো উপায় না পেয়ে সরাসরি এক ঊর্ধ্বতন নাৎসি অফিসারের কাছে যায় এবং অনেক অনুরোধ করে যাতে তাদের কোম্পানিটা চলতে দেয়া হোক। অনেক বলার পর অফিসার এক শর্তে রাজি হন। তাদের এই কোম্পানি চালু রাখতে হলে তাদের যুদ্ধের জন্য অস্ত্র বানাতে হবে এবং প্রতি মাসে নাৎসি বাহিনীর জন্য ৬,০০০ জোড়া জুতো বা মিলিটারি বুট সাপ্লাই দিতে হবে। কোনো উপায় না দেখে দুই ভাই এই কঠিন শর্তেই রাজি হয়ে যায়। আর এখান থেকেই শুরু হয় ওদের জীবনে নতুন এক বিপদ। সেনাবাহিনীর এই ৬,০০০ জুতো তৈরি করার জন্য রুডলফ বেশ তাড়াহুড়ো শুরু করে। সে অ্যাডলফকে না জানিয়েই কোম্পানির কিছু কর্মচারীদের বলে দেয় তারা নিজেদের মতো করে যত দ্রুত সম্ভব ৬,০০০ জুতো বানিয়ে ফেলুক। কারণ সে জানে অ্যাডলফ এই কাজে হাত দিলে সে জুতোগুলোকে খুব নিখুঁত করতে গিয়ে অনেক সময় নিয়ে কাজটা শেষ করবে। এতে যুদ্ধের বাইরে তাদের ব্যবসার জুতো তৈরি করা অনেক পিছিয়ে পড়বে এবং এতে লস হবে। রুডলফ আসলে দ্রুত নাৎসিদের শর্ত পূরণ করে ব্যবসায় ফিরে যেতে চাচ্ছিল, কিন্তু এভাবে তাড়াহুড়ো করতে গিয়ে এই জুতোগুলোর কোয়ালিটি খুব খারাপ হয়ে যায়। কর্মচারীরা যখন রুডলফকে এ সমস্যার কথা বলে তখন সে পাত্তাই দেয় না। সে জানায় এত কিছু দেখার দরকার নেই, জুতোগুলো শুধু একটু ভালো করে পালিশ করে সেনাদের কাছে পাঠিয়ে দাও। রুডলফের কথা মতো কর্মচারীরা এই কাজই করেন। কিন্তু কিছুদিন পরেই নাৎসি বাহিনীর থেকে একটি চিঠি আসে। সেখানে লেখা ছিল যে পাঠানো উক্ত জুতোগুলো অত্যন্ত নিম্নমানের এবং প্রায় প্রত্যেক জুতোতেই কোনো না কোনো সমস্যা ধরা পড়েছে। তাই সেনাদের পক্ষ থেকে জুতোগুলোকে বাতিল করে রুডলফদের কাছে ফিরিয়ে দেয়া হয়। আর এই ভুলের জন্য নাৎসিরা আরও রাগান্বিত হন এবং কিছুদিন পর দুই ভাইয়ের মধ্যে এক ভাই রুডলফকে যুদ্ধে যাওয়ার জন্য নোটিশ দিয়ে দেয়। কিন্তু রুডলফ বুঝতে পারছিল না দুই ভাইয়ের মধ্যে শুধু তাকেই কেন যুদ্ধে যাওয়ার জন্য শাস্তি দেওয়া হলো, অ্যাডলফকে কেন নয়। তখন অ্যাডলফ বলে যে সে খুব ভালো জুতো বানাতে পারত বলে হয়তো নাৎসি বাহিনী তাকে এই কারণেই ফ্যাক্টরিতে রেখে কাজ করার সম্মতি দিয়েছে। এই ঘটনায় রুডলফের মনে গভীর সন্দেহের সৃষ্টি হয়। সে ভাবে অ্যাডলফ হয়তো নাৎসিদের সাথে কোনো পরিকল্পনা করে তাকে ফাঁসিয়ে দিয়েছে, যাতে রুডলফকে যুদ্ধে পাঠিয়ে সে একাই পুরো কোম্পানি দখলে নিতে পারে। তার কাছে তখন তাকে বলা স্ত্রী ফিডালের কথাগুলোকেই পুরোপুরি সত্য মনে হয়। পরদিন সকালে সেনাদের গাড়ি উপস্থিত হয়ে জোরপূর্বক রুডলফকে যুদ্ধের জন্য তুলে নিয়ে যায়। রুডলফ বাধ্য হয়ে চলে যায় পরিবারকে ছেড়ে একা, আর অ্যাডলফের প্রতি তার ক্ষোভ বেড়ে যায় প্রচণ্ডভাবে। রুডলফের চলে যাওয়ার পর পরিস্থিতির আরও অবনতি ঘটে। নাৎসি বাহিনী জোর করে অ্যাডলফ আর তার কর্মচারীদেরকে দিয়ে যুদ্ধের অস্ত্র বানাতে শুরু করে দেয়। যে মানুষগুলো এতদিন খেলোয়াড়দের জন্য সুন্দর সুন্দর জুতো বানাতো তাদের এখন বাধ্য হয়ে প্রাণঘাতী অস্ত্র তৈরি করতে হচ্ছে। নিজের চোখের সামনে স্বপ্নের কোম্পানিকে এভাবে ধ্বংস হতে দেখে অ্যাডলফ মানসিকভাবে ঠিক থাকতে পারেন না। সে বুঝতে পারে তার স্বপ্ন এখানে তিলে তিলে শেষ হয়ে যাচ্ছে। এভাবেই কোনো রকমে চলতে চলতে ১৯৪৫ সালের এপ্রিল মাস চলে আসে, যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ পুরোপুরি সমাপ্ত হয়। যুদ্ধের এই দীর্ঘ লড়াই সংগ্রাম শেষ করে রুডলফও তখন নিজের বাড়ি ফিরে আসে বহু মাস পর। এত বছর পর নিজের স্ত্রী আর বাচ্চাদের দেখে সে তাদের সবাইকে বুকে জড়িয়ে নেয় এবং সাথে প্রচণ্ড কান্নায় ফেটে পড়ে। তবে এদিকে যুদ্ধের পর পরিস্থিতি একদম পাল্টে গিয়েছিল। হিটলার যুদ্ধে হেরে যাওয়ার ফলে আমেরিকান সৈন্যরা পুরো জার্মানিকে দখলে নিয়ে নেয়, আর তারা প্রতিটি জায়গায় তল্লাশি চালিয়ে কোথাও কোনো হিটলারের সমর্থক আছে কিনা তা খুঁজে বের করার চেষ্টা করছিল।
এভাবে তল্লাশি চালাতে গিয়ে আমেরিকান সেনারা অ্যাডলফের কারখানা পর্যন্ত চলে যায়, যেখানে হিটলারের সময়কার কিছু যুদ্ধের অস্ত্র তখনও মজুদ ছিল। এগুলো দেখে আমেরিকান সেনারা মনে করেন কারখানাটি হয়তো নাৎসি বাহিনীর কোনো গোপন আস্তানা ছিল, তাই তারা কারখানাটিকে বোম মেরে উড়িয়ে দেওয়ার সিদ্ধান্ত নেন। তখন অ্যাডলফ এগিয়ে এসে সেনাদের সব কথা খুলে বলে সে বোঝানোর চেষ্টা করে যে তারা মূলত জুতোর কারিগর, চারদিকে জুতোর মেশিন ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। তবে যুদ্ধের সময় হিটলারের বাহিনী তাদের জোর করে এসব অস্ত্র বানাতে বাধ্য করেছিল। প্রমাণ হিসেবে অলিম্পিকের সেই বিখ্যাত খেলোয়াড় জেসি ওয়েন্সের সাথে অ্যাডলফের তোলা ছবিটাকে দেখানো হয়। জেসি যেহেতু আমেরিকান ছিল, তাই ওই ছবি দেখে সেনারা ওদের কথা বিশ্বাস করে আর তাদের পুনরায় জুতো বানানোর অনুমতি দিয়ে দেন। তবে আমেরিকান সেনারা ওদের বাড়িটা দখলে নিয়ে নেয়, সেটাকে সেনাদের থাকার জায়গা আর হেডকোয়ার্টার বানিয়ে ফেলেন। এখন পুরো বাড়ির মধ্যে মাত্র একটা ছোট্ট ঘরকে এই দুই ভাইয়ের পরিবারকে থাকার জন্য দেয়া হয়। সেখানে তাদের সবাইকে খুব কষ্ট করে একসাথে থাকতে হচ্ছে। এই ঘিঞ্জি পরিবেশে দুই ভাই মুখোমুখি থাকতে গিয়ে একজন আরেকজনের উপর নানা বিষয় নিয়ে রাগ দেখিয়েই ফেলেন। রুডলফ বলে, আমি যখন যুদ্ধে জীবন দিচ্ছিলাম তখন তুমি একটিবারও আমার খোঁজ নাওনি, আমাকে একটি চিঠি পর্যন্ত লেখননি। আমার তো মনে হয় তুমি কারসাজি করে নাৎসিদের মাধ্যমে আমাকে যুদ্ধে পাঠানোর ব্যবস্থা করেছিলে, যাতে আমি যুদ্ধে গিয়ে মারা যাই আর তুমি একাই তখন এই কোম্পানিটার মালিক হতে পারো। এরকম নানা বিষয় নিয়ে এই দুই ভাইয়ের মধ্যে এখন রোজই ঝামেলা হতে থাকে। এদিকে আমেরিকান সেনাদের তল্লাশি তখনও শেষ হয়নি। একদিন হঠাৎ করেই আমেরিকান সেনারা অ্যাডলফ আর রুডলফকে দুইজনকেই ধরে নিয়ে যায় তাদের সেনা হেডকোয়ার্টারে। সেখানে একজন উচ্চপদস্থ আমেরিকান অফিসার তাদের দুই ভাই অ্যাডলফ ও রুডলফকে আলাদা আলাদা করে কিছু একই প্রশ্ন করেন। অফিসার বলেন, ওনারা রুডলফ বা অ্যাডলফের খুব কাছের মানুষ থেকে জানতে পেরেছে যে তারা নাৎসি পার্টির সদস্য ছিল এবং হিটলারের বড় বড় নেতাদের সাথে তাদের এখনও ঘনিষ্ঠতা আছে। এতে দুই ভাই আড়ালে মনে করে এক ভাই অন্য ভাইকে ফাঁসানোর জন্য আমেরিকান সেনাদের কাছে নাৎসি সদস্য হওয়ার এরকম অভিযোগ দিয়েছে। এখানে এটা অবশ্য সত্য যে তারা দুই ভাই তাদের ব্যবসা বড় করার জন্য একসময় নাৎসি পার্টির সাহায্য নিয়েছিল, কিন্তু এখন তারা একে অপরকে ঘৃণা করে আর ভাবতে থাকে তারাই হয়তো একে অপরকে ফাঁসিয়ে দিয়ে পুরো কোম্পানিটা একাই দখল করতে চায়। এজন্য এখন নিজেদের বাঁচাতে তারা দুই ভাই একে অপরের নামে মিথ্যা কথা বলতে শুরু করে, দোষ দিতে শুরু করে। রুডলফ নিজেকে বাঁচানোর জন্য বলে অ্যাডলফ নাৎসিদের হয়ে অস্ত্র বানাতো, আবার অন্যদিকে অ্যাডলফও বলে যে রুডলফই নাৎসি অফিসারদের সাথে সকল যোগাযোগ করত। তারা দুইজনই ওই অফিসারের সামনে একে অপরের উপর সব দোষ চাপিয়ে দিয়ে নিজেকে বাঁচানোর আপ্রাণ চেষ্টা করে। তবে কিছু সময় তদন্ত চালিয়ে অফিসার বুঝতে পারেন আসলে এদের কোনো ভাই নাৎসি পার্টির সাথে সরাসরি যুক্ত ছিল না, বরং ব্যবসার খাতিরেই ওইসব নেতাদের সাথে মেলামেশা করেছে, তাই শেষ পর্যন্ত তাদের ছেড়ে দেওয়া হয়। কিন্তু এই তদন্ত থেকে ফিরে আসার পর দুই ভাইয়ের সম্পর্ক একেবারেই খারাপ হয়ে যায়, কারণ তারা বুঝতে পারে যে নিজেদের প্রাণ ভয়ে তারা একে অপরকে ফাঁসিয়ে দিতেও বিন্দুমাত্র ভাবেননি। ফলে বাড়িতে ফেরার পর এক ভয়াবহ অশান্তি শুরু হয়। এই ঝামেলার মধ্যে এখন বাড়ির মহিলারাও জড়িয়ে পড়েন। রুডলফের স্ত্রী ফ্রিডাল আর অ্যাডলফের স্ত্রী ক্যাথির মধ্যে আগে থেকেই চাপা হিংসা ছিল, যা এখন আগ্নেয়গিরির মতো ফেটে পড়ে। ফ্রিডাল প্রচণ্ড রেগে চিৎকার করে বলে, এই বাড়িতে যত অশান্তি সব ক্যাথির জন্যই শুরু হয়েছে। সে এই বাড়িতে আসার পর থেকেই রুডলফের উপর নজর দিয়েছে এবং তার সাথে অবৈধ সম্পর্ক গড়ে তুলেছে। এমনকি ফ্রিডাল আরও ভয়ানক একটা কথা বলে ফেলে যে ক্যাথির ছেলের আসল বাবা নাকি অ্যাডলফ নয়, বরং রুডলফ। কথাটা শোনামাত্র অ্যাডলফ প্রচণ্ড রকমের অবাক হয়। সে এটা শোনার জন্য মোটেও প্রস্তুত ছিল না। সে পাথরের মতো দাঁড়িয়ে যায় আর রুডলফের দিকে তাকিয়ে থাকে। কিন্তু রাগের জের ধরে রুডলফ ইচ্ছে করে এই কথাটার কোনো খোলাসা করে না যে ফ্রিডাল সত্য বলল নাকি মিথ্যা বলল। সে শুধু নিশ্চুপভাবে ঘরের এক কোণায় দাঁড়িয়ে থাকে। এর ফলে অ্যাডলফের তার স্ত্রীকে নিয়ে সন্দেহ শুরু হয়। সে ওই কথাটিকে বিশ্বাস করতে পারছিল না, আবার অবিশ্বাস করে ফেলে দিতেও পারছিল না। ক্যাথি বারবার করে বলতে থাকে যে এসব মিথ্যা, সে কখনোই এরকম কোনো বাজে কাজ করেননি। কিন্তু অ্যাডলফ যেন কিছুই আর শুনতে পাচ্ছেন না। সে কারোর সাথে কোনো কথা না বলে রাগ আর কষ্টে চুপচাপ ওই ঘর থেকে বেরিয়ে যায়। ওই রাতে সে আর বাড়িতে ফেরেন না। সে তার সেই পুরনো অন্ধকার গোডাউনে চলে যায়, যেখানে সে প্রথমবার বসে জুতো তৈরির কাজ শুরু করেছিল, এবং এখানেই বসে সে একা একা কাঁদতে থাকে। অন্যদিকে রুডলফও একা হয়ে খুব করে কাঁদছিল ঘরের কোণায় বসে।
ওই কথাটি শোনার পর থেকে যেন দুই ভাইয়ের সম্পর্ক পুরোপুরি নষ্ট হয়ে চরম শত্রু হয়ে যায় তারা। কয়েকদিন পর দুই ভাই একটা বড় সিদ্ধান্ত নেয়। তারা কোম্পানির সকল কর্মচারীদেরকে এক জায়গায় জড়ো করে ঘোষণা দেয় যে তাদের কিছু ব্যক্তিগত সমস্যার জন্য এখন থেকে এই কোম্পানিটা বন্ধ হয়ে যাচ্ছে। তারা জানিয়ে দেয় যে ড্যাসলার ব্রাদার্স শু ফ্যাক্টরিটা আর থাকছেন না। এখন তারা দুইজন সম্পূর্ণ আলাদা দুইটি কোম্পানি খুলবে, যেখানে এই কোম্পানির মালামাল ও লোকজন সবকিছু দুই ভাগে ভাগ করা হবে। কর্মচারীদেরকে বলা হয় তারা এখানে যে কোনো একজনের কোম্পানিতে জয়েন করতে পারবে। যারা যে কোম্পানিতে জয়েন করতে ইচ্ছুক সেখানে চলে আসুক। দুই ভাইয়ের এমন বিচ্ছেদের খবর শোনার পর পুরো শহরে যেন একটা শোরগোল পড়ে যায়। যে দুই ভাই মিলে পৃথিবীর সেরা জুতোর সাম্রাজ্য বানানোর স্বপ্ন দেখছিল তারাই এখন শত্রু হয়ে সম্পূর্ণরূপে আলাদা হয়ে যাচ্ছে, যেটা শহরের কেউই বিশ্বাস করতে পারছিল না। কোম্পানির ভাগাভাগিতে কর্মচারীরাও দুই ভাগে ভাগ হয়ে যায়। যারা ফ্যাক্টরিতে জুতো তৈরির কাজে দক্ষ ছিল তারা সবাই অ্যাডলফের সাথে তার কোম্পানিতে যাওয়ার সিদ্ধান্ত নেন, আর যারা জুতো বিক্রি বা মার্কেটিংয়ের কাজ করত তারা রুডলফের কোম্পানিতে যোগ দেন। অ্যাডলফের পুরো নাম ছিল অ্যাডলফ ড্যাসলার, ঘনিষ্ঠরা তাকে এডি বলে ডাকতেন। তো তার এই নামের এডি ও তার বংশের ড্যাসলারের ডাস দুটো মিলে সে কোম্পানির নাম রাখে এডিডাস। অন্যদিকে রুডলফ তার কোম্পানির নাম রাখে পুমা। পুমা শব্দের অর্থ বন্য বিড়াল বা পাহাড়ি সিংহ। রুডলফ তার নিজের বৈশিষ্ট্যকে প্রায় সময় এরকম প্রাণীর সাথে তুলনা করত, যার জন্য সে তার কোম্পানির নাম দেয় পুমা। আলাদা হওয়ার পর প্রথম কয়েক মাস অ্যাডলফ আর রুডলফকে বেশ সমস্যায় পড়তে হয়, কারণ ভাগের সময় যারা কারিগর বা জুতো তৈরির কাজ জানত তাদের বেশিরভাগ অ্যাডলফের সাথে আসে, আর যারা জুতোগুলোর মার্কেটিং বা বিক্রি করত তারা যায় রুডলফের সাথে। এই কারণেই অ্যাডলফ খুব ভালো মানের জুতো আর নতুন নতুন ডিজাইনের জুতো তৈরি করতে পারলেও সেগুলো মানুষের কাছে গিয়ে বিক্রি করতে পারছিল না, কারণ তার কাছে কোনো দক্ষ সেলস টিম ছিল না। একে অ্যাডলফ নিজে ছিল খুবই শান্ত আর চাপা স্বভাবের, পাশাপাশি তার মার্কেটিং বিষয়ে জ্ঞান অনেক কম। তবে সে তার এক বন্ধুকে বিক্রির কাজটা দেখতে বলে, যে আবার মার্কেটিং মোটামুটি জানত। অন্যদিকে রুডলফের কাছে অনেক বড় বড় ক্লায়েন্টের যোগাযোগ ও ভালো সেলস টিম থাকলেও তার কাছে তেমন ভালো জুতো বানানোর জন্য দক্ষ কারিগর নেই বললেই চলে। ফলে রুডলফের তৈরি জুতোগুলোর কোয়ালিটি বা মান খুব একটা ভালো হচ্ছিল না। তবে রুডলফ ছিল অনেক চতুর, তাই সে বেশ কিছু জায়গায় খুঁজে অবশেষে কিছু দক্ষ কারিগরকে তার কোম্পানিতে এনে জুতোর কোয়ালিটি ভালো করতে সক্ষম হয়। দুই ভাই এভাবেই ধীরে ধীরে তাদের নিজ নিজ কোম্পানিকে নিজের মতো করে দাঁড় করাতে সক্ষম হয় এবং তারা একে অপরের সাথে খুব প্রতিযোগিতা করে জুতোগুলো বাজারে বিক্রি করতে থাকে। একদিন অ্যাডলফ একটা ফুটবল মাঠে গিয়ে খেলা দেখছিল। সেখানে সে লক্ষ্য করে যে খেলোয়াড়দের পায়ে তার তৈরি জুতো যেমন আছে তেমনি রুডলফের কোম্পানির জুতোও আছে। যেহেতু কিছুদিন আগ পর্যন্ত তারা একই সাথে একই জুতোর ডিজাইন করত, তাই মাঠে দূর থেকে দেখে বোঝার উপায় ছিল না যে কোনটা অ্যাডলফের জুতো আর কোনটা রুডলফের। এই দেখে অ্যাডলফ খুব চিন্তায় পড়ে যায়। সে ভাবে যদি মানুষের চোখে তার জুতোগুলোকে আলাদা করে ধরা না পড়ে তবে সে বড় ব্র্যান্ড হিসেবে আলাদা পরিচয় পাবে কিভাবে। ঠিক তখনই অ্যাডলফের মাথায় একটা দারুণ বুদ্ধি আসে। সে মাঠের এক খেলোয়াড়কে ডেকে তার জুতোর উপর সাদা রঙের 3টি সমান্তরাল রেখা এঁকে দেয়। এই কাজটা করার উদ্দেশ্য ছিল যাতে মাঠের ভিড়ের মধ্যেও এই দাগগুলো দেখে মানুষ বুঝতে পারে যে এটা অ্যাডলফের কোম্পানির জুতো, অর্থাৎ এডিডাসের জুতো। এই ছোট্ট একটা ঘটনা থেকেই জন্ম হয় এডিডাসের সেই বিখ্যাত 3 স্ট্রাইপ লোগো, যা আজও সারা পৃথিবীতে জনপ্রিয়। অন্যদিকে রুডলফও বসে থাকার মানুষ ছিল না। সে জানত তার জুতো অ্যাডলফের মতো অতটা পারফেক্ট না হলেও সে তার মার্কেটিং দক্ষতা দিয়ে বাজার দখল করতে পারবে। তার আগে থেকেই যেহেতু জুতো বিক্রির অভিজ্ঞতা ছিল আর সে সুবাদে অনেক ক্রেতাদের সাথে পরিচয় ছিল, তাই সে খুব অল্প সময়ের মধ্যে শহরের নামি দামি সব ক্লাব আর স্পোর্টস একাডেমিগুলোকে নিজের দখলে নিয়ে নেয়। রুডলফ এমন এক কৌশল ব্যবহার করে যাতে সব বড় বড় খেলোয়াড়রা পুমার জুতো পরতে সব থেকে বেশি আগ্রহ দেখায়। তবে রুডলফ একটা অন্যায় কাজও করতে শুরু করে। অ্যাডলফ তার জুতোতে আগে যে সমস্ত নতুন নতুন বৈশিষ্ট্য বা ডিজাইন আবিষ্কার করেছিল, রুডলফ সেগুলোকে তার নিজের কোম্পানির আবিষ্কার বলে কোর্টে ফাইল করিয়ে নেয়। এতে সেই ডিজাইন ও বৈশিষ্ট্যগুলোর প্রকৃত মালিক অ্যাডলফ হলেও পরে সেই তার কোম্পানির জুতোতে তার সেই আবিষ্কৃত ডিজাইন বা বৈশিষ্ট্যগুলোকে ব্যবহার করতে পারবেন না। আর এই খবরটা যখন অ্যাডলফের কাছে পৌঁছায় তখন সে প্রচণ্ড রেগে যায়। সে সিদ্ধান্ত নেয় সে রুডলফের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবে। এর ফলে দুই ভাইয়ের এই ব্যবসায়িক লড়াই এখন কোর্ট পর্যন্ত গড়িয়ে যায়।
রুডলফও পাল্টা দাবি করে যে অ্যাডলফই নাকি তারই আইডিয়া চুরি করেছে। এইভাবে ব্যবসায়িক দ্বন্দ্বে দুই ভাইয়ের মাঝখানে থাকা দেয়ালটা আরও উঁচু হয়ে ওঠে। তাদের এই রেষারেষি শুধু তাদের মধ্যেই সীমাবদ্ধ থাকে না, এটা পুরো শহরের মানুষের মধ্যে বিভেদ তৈরি করে ফেলে। সময়ের সাথে সাথে রুডলফ তার কোম্পানি পুমাকে অনেক বড় করে তোলে। তার জুতোগুলো বাজারে বেশ ভালোই বিক্রি হচ্ছিল, যার ফলে তার আত্মবিশ্বাস অনেক বেড়ে যায়। তবে এই সফলতার পাশাপাশি তার মধ্যে জন্ম নেয় অহংকার। সে নিজেকে মনে করতে শুরু করে যে সেই এই ব্যবসার রাজা, অ্যাডলফ বা অন্য কেউই তাকে পাল্লা দিয়ে তেমন এগোতে পারবেন না। ঠিক এই সময়ে জার্মানির জাতীয় ফুটবল দলের কোচ রুডলফের সাথে দেখা করতে আসে। কারণ সামনেই 1954 সালের ফুটবল বিশ্বকাপ শুরু হবে, আর কোচ চাচ্ছিলেন তার দলের খেলোয়াড়দের জন্য সেরা একটি কোম্পানির স্পন্সরশিপ। কোচ প্রথমে রুডলফের কাছেই যায়, কারণ পুমা তখন বাজারে সবথেকে বেশি বিখ্যাত। কোচ রুডলফ থেকে একটা স্পন্সরশিপ নিতে চায়। তিনি বলেন তাদের জার্মান দল এবার বিশ্বকাপ খেলতে যাচ্ছে, আর তারা চায় পুমার জুতো পরে জার্মান দল মাঠে নামুক। এজন্য রুডলফকে জার্মান দলের জন্য ফ্রিতে জুতো দিতে হবে এবং কিছু টাকা ইনভেস্ট করতে হবে। এই স্পন্সরশিপ যদি রুডলফ নিত, তবে পুরো পৃথিবীর সামনে পুমার নাম ছড়িয়ে পড়ার একটা বিশাল সুযোগ ছিল। কিন্তু রুডলফ এই সুযোগটাকে খুব অবজ্ঞার সাথে দেখে। রুডলফ অহংকারের সাথে কোচকে বলে যে তাদের দল গত কয়েক বছর ধরে তেমন কোনো খেলায় জিততে পারছেন না, তাদের কোচ ভালো করতে পারছেন না। তার মনে হয় না যে এই বিশ্বকাপে জার্মানি দল খুব একটা ভালো খেলতে পারবে, তাই সে শুধু শুধু হারের পেছনে তার টাকা আর জুতো নষ্ট করতে চাচ্ছেন না। রুডলফের এমন অপমানজনক কথা শুনে কোচ লজ্জিত হন, তাই তিনি ওখান থেকে বেরিয়ে সরাসরি অ্যাডলফের কাছে চলে আসেন। তিনি অ্যাডলফকে সব কথা খুলে বলেন যে কিভাবে রুডলফ স্পন্সরশিপ তো দেয়নি, উল্টো তাকে অপমান করে তাড়িয়ে দিয়েছে। সব শুনে অ্যাডলফ এক মুহূর্ত দেরি না করে বলে সে এই স্পন্সর করতে রাজি। আসলে অ্যাডলফ অনেকদিন ধরে এরকমই একটা বড় সুযোগের অপেক্ষায় ছিল। অ্যাডলফ কোচকে বলে, আমি আপনাদের শুধু জুতোই দেব না, বরং এমন এক জুতো তৈরি করে দেব যা এর আগে কেউ দেখেননি। এরপর অ্যাডলফ দিনরাত তার ল্যাবে বসে গবেষণায় ডুবে যায়। সে জানত যে 1954 সালের বিশ্বকাপে বৃষ্টির সম্ভাবনা অনেক বেশি, আর বৃষ্টির মধ্যে মাঠ যখন কাদায় ভরে যায় তখন সাধারণ জুতো পরে দৌড়ানো খুব কঠিন হয়ে পড়ে। এখানেই অ্যাডলফ তার জীবনের সবথেকে বড় আবিষ্কারটা করে। সে জুতোর নিচে বিশেষ ধরনের স্ক্রু ইন স্টাডস বা ছোট ছোট খুঁটি লাগানোর এক পদ্ধতি বের করে। এই পদ্ধতিতে তৈরি জুতোগুলো এমন ছিল যে রোদ বৃষ্টির আবহাওয়া অনুযায়ী এর নিচের খুঁটিগুলো খুলে বড় ছোট করা যায়। এই আবিষ্কার ছিল ফুটবল জুতোর ইতিহাসে এক বিপ্লবী পরিবর্তন। এরপর 1954 সালের ফুটবল বিশ্বকাপ শুরু হয়ে যায় এবং জার্মান দলের খেলোয়াড়রা অ্যাডলফের তৈরি জুতোগুলো পরে, অর্থাৎ অ্যাডিডাসের জুতো পরে বিশ্বকাপ খেলা শুরু করে। আর পরবর্তীতে খেলতে খেলতে জার্মান দল একসময় বিশ্বকাপের ফাইনাল ম্যাচে উঠে যায়। এদিকে রুডলফ যখন এই খবরটা জানতে পারে যে জার্মানি এবার বিশ্বকাপের ফাইনালে উঠে গেছে, তখন তার নিজের প্রতি বেশ রাগ হয়। কারণ অ্যাডলফের জুতোগুলো পরে জার্মান দল ফাইনালে চলে গেল, এতে অ্যাডিডাসের সুনাম ছড়িয়ে পড়ছিল চারদিকে, যেটা ওই দিন যদি রুডলফ কোচকে হ্যাঁ বলে দিত তবে পুমার সুনাম হতো আজ এরকম। যাই হোক, এরপর 1954 বিশ্বকাপ ফুটবলের ফাইনাল ম্যাচের দিনটা চলে আসে, যেখানে জার্মানির বার্ন শহরে মুখোমুখি হয় জার্মানি দল ও হাঙ্গেরি দল। এই ফাইনাল খেলার দৃশ্যটাই আমরা মুভির শুরুতে দেখেছিলাম। জার্মান দল এখানে বেশ চিন্তায় ছিল, কারণ হাঙ্গেরি তখন পৃথিবীর সেরা দল, যে বিগত 31টি ম্যাচের একটিতেও হারেননি। তবে ঠিক খেলার আগে আকাশ কালো করে প্রচণ্ড বৃষ্টি হয়, আর এই বৃষ্টি দেখে অ্যাডলফ মনে মনে খুব খুশি হয়, কারণ সে জানত বৃষ্টির দিনে তার তৈরি জুতোগুলো জাদুর মতো কাজ করবে। অ্যাডলফ তার নতুন আবিষ্কৃত সেই জুতোগুলো সব খেলোয়াড়দের হাতে তুলে দেয়। এরপরে জুতোগুলো পরেই জার্মান দল হাঙ্গেরির বিপক্ষে খেলতে নামে সেই বৃষ্টিতে। খেলার শুরু থেকেই জার্মান দল তাদের জুতোর নিচে বিশেষ ধরনের স্ক্রু থাকায় কাদার মধ্যেও খুব সুন্দরভাবে দৌড়াতে পারে। অন্যদিকে হাঙ্গেরির খেলোয়াড়রা সাধারণ জুতো পরে থাকায় বারবার পিছলে পড়ছিল, তারা কাদার সাথে মোটেও পেরে উঠতে পারছিল না। অ্যাডলফের এই জুতোগুলো পরেই জার্মান দল 3-2 গোলে এগিয়ে যায় এবং শেষ পর্যন্ত তারা এক অসাধ্যকে সাধন করে হাঙ্গেরিকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় এই দিন। জার্মানির এই অবিশ্বাস্য বিজয়টাকে ফুটবল ইতিহাসে মিরাকল অব বার্ন বলা হয়। আর এই এক জয় পুরো পৃথিবীতে অ্যাডিডাস ব্র্যান্ডের নাম ভীষণভাবে ছড়িয়ে পড়ে। পৃথিবীর সবথেকে বড় জুতোর ব্র্যান্ড হয় অ্যাডিডাস।
খেলা শেষে অ্যাডলফ ড্রেসিং রুমে গিয়ে তার টেবিলের ওপর একটা ছোট চিঠি খুঁজে পায়। সেখানে লেখা ছিল, তুমি খুব ভালো কাজ করেছো, ছোট। অ্যাডলফ আশপাশে কাউকে দেখতে পায় না, তবে তার মনে হয় এই চিঠিটা হয়তো তার বড় ভাই রুডলফ লিখেছে। ওই দিনের কোম্পানির ভাগাভাগির পর থেকে এই দুই ভাইকে আর কখনোই একসাথে দেখা যায়নি। তারা সারা জীবন একে অপরের সাথে কোনো কথাও বলেননি। তাদের এই জেতার লড়াই থেকেই জন্ম হয় আজকের জনপ্রিয় দুইটি কোম্পানি অ্যাডিডাস ও পুমা। তাদের মৃত্যুর পর তাদের সন্তানরা এই ব্যবসার দায়িত্ব নেন। মজার ব্যাপার হলো, প্রায় 100 বছর আগে যে ছোট্ট শহর থেকে তারা ব্যবসা শুরু করেছিল, আজও এই দুই বড় কোম্পানির হেডকোয়ার্টার সেই শহরেই রয়েছে। আর এভাবেই আজকের এই চমৎকার গল্পটি শেষ হয়ে যায়। আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। কমেন্টে মতামত জানাবেন। ভিডিও নিয়ে কোনো প্রশ্ন থাকলে কমেন্টে বলবেন। সামনে কীরকম ভিডিও দেখতে চান তাও জানাবেন। একটি লাইক করতে ভুলবেন না। বিদায়, অবিরাম ভালোবাসা সবাইকে।